Savvy Story Hut. Like, share and subscribe us. আপনারা শুনছেন স্যাভি স্টোরি হাট, আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ছোট গল্পের সম্ভার। আজ আমরা আপনাদের জন্য উপস্থাপিত করছি বাংলা সাহিত্যের পথিকৃৎ শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় রচিত একটি ভৌতিক অলৌকিক গল্প। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আমাদের গল্পগুলো পুরোটাই আমরা মোবাইল ফোনে তৈরি করি। এই সীমিত ব্যবস্থায় কিছু ভুল ত্রুটি থেকেই যায়। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আমাদের এই ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গল্প শোনার আনন্দ উপভোগ করুন ও আমাদের পাশে থাকুন। শুরু করছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত ভৌতিক অলৌকিক গল্প সেই রাতে। উপস্থাপনায় সব্যসাচী ও শিউলি। আজকের গল্প সেই রাতে। শেষ রক্ষা আর হলো না। প্রবল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। দিশেহারা হয়ে ছুটছিলাম। সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। চশমার কাঁচ জলে ঝাপসা। তার ওপর ঝোড়ো বৃষ্টিতে গলির টিমটিমে আলো আবছা হয়ে গেছে। গর্ত বা ইট পাথরের টুকরো পায়ে লাগলেই হোঁচট খেয়ে পড়বো যখন তখন। চতুর্দিক একেবারে খাঁ খাঁ করছে। কোথাও জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। আর থাকবেই বা কেন? একে রোববারে শীতের রাত, তাই অসময়ের ঝড় বাদল। কেউ এ সময় ঘরের বাইরে থাকে? কাউকে কি পাগলা কুকুরে কামড়েছে? কিন্তু আমাদের পাগলা কুকুর হচ্ছে ব্রিজ। এ এমন এক যাচ্ছে তাই দাসের নেশা, সারাক্ষণ কেবল চুম্বকের মতন টানে। খালি মনে হয় এই আরেক ডিল খেলেই উঠে পড়ব। আর এভাবে চলতে চলতে ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁই ছুঁই, বাবলু হঠাৎ বলে উঠল, ভাই, কেমন ভিজে ভিজে বাতাস দিচ্ছে, বৃষ্টি হবে নাকি রে? শুনেই আমার নেশা ছুটে গেছিল। তড়াক করে উঠে জানলায় উঁকি মেরে দেখি, সর্বনাশ! অন্ধকার আকাশ যে মেঘে মেঘে একেবারে লাল হয়ে উঠেছে। কোনো ক্রমে হাতের ডিল শেষ করেই বেরিয়ে পড়েছি। বাবলুর বাড়ি থেকে আমার মেস প্রায় মিনিট 20 হাঁটা পথ। হনহনিয়ে হাঁটছি, কবজি উল্টোচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি। পটলডাঙ্গা স্ট্রিট পেরিয়ে সামনে কালীকান্ত ঘোষ লেন, বায়ে আমহা স্ট্রিট। কি করব, পারতপক্ষে এই গলিতে ঢুকি না। তাছাড়া এমনিতেই বড্ড নির্জন। দুদিকে পেল্লায় পেল্লায় সাবেকি আমলের বাড়ি। তার বেশিরভাগেরই দশা বেশ করুণ। দু একটা তো একেবারেই পোড়ো, ধ্বংসস্তূপের মতন। জালনা দরজা থাম ভাঙাচুরো, সর্বাঙ্গে আগাছা। কিন্তু এই গলিটা ধরলে পথ অনেকখানি কমে যায়। আকাশের যা অবস্থা, তাতে যাকগে, যা থাকে কপালে ঢুকে তো পড়ি। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? গলির অর্ধেকও পেরোয়নি, আচমকা বাতাসের দম ছাড়ল। ব্যাস, শোঁ শোঁ করে ঝাঁপিয়ে এলো ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। ছুটতে ছুটতে অন্ধের মতো এদিক ওদিক তাকাচ্ছিলাম। উফ, কি কনকনে বৃষ্টির ছাঁট!
তীরের মতন বিচ্ছে। একটা 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 আশ্রয় কোথায় কোথায়? দুদিকের সব বাড়িগুলোর রোয়া ঘেরা, একটারও গাড়ি বারান্দা নেই। ওই যে ওই যে কিছুটা আঁচ করে বাদিকের গাড়ি বারান্দায় লাফ মেরে উঠে পড়লাম। যাক, মাথাটা অন্তত বাঁচুক। লম্বা শ্বাস ছাড়লাম এতক্ষণে। পকেট থেকে রুমাল বের করলাম। মাথাটা ভালো করে রগড়ানো দরকার, জ্বর আসবেই, তবু যতটা প্রিকশন নেওয়া যায়। হি হি, হা, হু, 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 কি ঠান্ডা! আমি একটা আস্ত রামছাগল, আর জীবনে কোনোদিন এই তাসের চক্করে পড়ছি না। যা শিক্ষা হয়ে গেল, সারা জীবন মনে থাকবে। ঠক ঠক করে কাঁপতে শুরু করেছি। সোয়েটার প্যান্ট সব ভিজে চুপচুপে। কাঁপতে কাঁপতেই এবার চারিদিকে তাকালাম। এ কি, এ কোথায় দাঁড়িয়ে আছে? এ তো একটা ভগ্নস্তূপ বাড়ি। খণ্ডহর ইটকাঠ দাঁত বার করে আছে। গাড়ি বারান্দার মাথার দিকে বট অশ্বত্থের ডালপালা। পিছন ফিরলাম। ভাঙা জানলার খড়খড়ি নামানো। ভেতর থেকে এক ফোঁটা আলো চোখে পড়ছে না। তার মানে এটা পোড়ো বাড়ি, পরিত্যক্ত, কোনো মানুষ থাকে না। ভাবতেই একটা বরফ স্রোত নেমে গেল শরীর বেয়ে। আরো জোরে ঠক ঠক করতে লাগলো পা দুটো। এ কাঁপুনি শীতের নয়। কি করব? নেমে আবার ছুটব? কিন্তু কিভাবে? যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে, মেসে পৌঁছোতে না পৌঁছোতেই ঠান্ডাতেই জমে যাব। নিউমোনিয়া নির্ঘাত। ওরে বাস, হাওয়ার কি জোর! উল্টো দিকের বাড়ির গায়ের হলদে স্ট্রিট বাল্বটা দুলছে হাওয়ার ধাক্কায়। বেঁকে চুরে যাচ্ছে বৃষ্টির স্রোত। কালীকান্ত ঘোষ লেনের এদিকটায় ওই একটাই আলো। ঝড়ে খুলে পড়বে না তো? তাহলেই তো সব ঘুটঘুটে অন্ধকার। প্রাণপণে নিজেকে নিজে সাহস দিতে থাকি। ধুত, কি আর হবে? এ তো আর গণ্ডগ্রাম নয়, খোদ কলকাতা। আরে, ও ওটা কে? কে কে ওখানে? কোত্থেকে এলো লোকটা? ঠিক আলোটার নিচে দাঁড়িয়ে আছে এই অঝোর বৃষ্টির মধ্যে। শুনছেন ও মশাই, শুনছেন? চেঁচিয়ে উঠলাম। অন্ধ গলির মধ্যে আমার কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল। কোনো জবাব নেই। বুকের মধ্যে দমাদম হাতুড়ি পিটছে, কান মাথা ঝাঁ ঝাঁ করছে। লোকটার এক মুখ দাড়ি গোঁফ, চোখে কি চশমা আছে? চিনু? ধ্যাত, চিনু কোত্থেকে আসবে? চিনু তো গত মাসে, হ্যাঁ আজকেই তো 16 তারিখ, গত 16 ডিসেম্বর। না না না, এ হতে পারে না। কি আবোল তাবোল ভাবছি। ও মশাই, শুনছেন? নিজেই বুঝলাম গলাটা কেঁপে গেল। ঠিক দেখছি তো, চোখের ভুল নয় তো? চোখ যথাসম্ভব সরু করে একটু ঝুঁকে তাকালাম উল্টো দিকের বাড়ির গায়ে। এই সময় আকাশ চিরে বিদ্যুৎ ঝলসে উঠল। ক্ষণিকের চোখ ধাঁধানো আলো স্পষ্ট দেখলাম ওখানে কেউই দাঁড়িয়ে নেই। পরক্ষণেই আবার অন্ধকার, টিমটিমে আলো ছায়া। হ্যাঁ, আমার চোখেরই ভুল। ওই তো মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে।
আসলে আলোর নিচে বাড়িটারি ছায়া পড়েছে। উফ বাবা! বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে কপালে, গলা শুকিয়ে কাঠ। রুমালে মুখ মুছে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। উপায় নেই, অপেক্ষা করতেই হবে। দুর্যোগ একটু কমলে রাস্তায় নামবো। সত্যি, মানুষ কত সহজে ভয় পেয়ে যায়। আমিও তো একটু হলে চিনু ভেবে। আচ্ছা, চিনু আত্মহত্যা করলো কেন? মুহূর্তে চিনুর মুখটা ভেসে উঠল চোখের সামনে। চিনু মানে চিন্ময়, আমাদের ছোটবেলার প্রাণের বন্ধু। একসঙ্গে স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত। হঠাৎ গত মাসের এই আজকের তারিখেই নিজেই নিজেকে দাড়ি টেনে দিল। ঘুমের ওষুধ খেয়েছিল। গ্লাসের তলায় ওর হাতে লেখা কাগজ চাপা ছিল, আমার মৃত্যুর জন্য আমি দায়ী। একেবারে অন্য জাতের ছেলে ছিল চিনু। মনটা ছিল ওর জলের মতন স্বচ্ছ, আকাশের মতন উদার। বন্ধুদের জন্য প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ত। এই আমাদের তাপস চাকরি পাচ্ছে না কলকাতায়, চিনু নিজের মাস্টারির চাকরিতে ঢুকিয়ে দিল ওকে। তারপর বাবলুর বাবা হঠাৎ ক্যান্সারে মারা গেলেন। চিনু পাহাড়ের মতন দাঁড়িয়ে বাবলুকে আগলাতে লাগলো। হাসপাতাল, শ্মশান, সব দায়িত্ব চিনুর। নিজের কথাই বা ভুলি কি করে? বিএসসি পার্ট 2 পরীক্ষার আগে হঠাৎ একদিন মাথা ঘুরে গেল প্র্যাকটিক্যাল ক্লাসে। ডাক্তার এলেন তখনই, বললেন, ভালো মন্দ খেতে হবে, প্রচুর দামি ওষুধ খেতে হবে। ডাক্তার তো বলেই খালাস, ওসব জুটবে কোত্থেকে? আমি গায়ের গরিব ঘরের ছেলে, জমি জিরে কিচ্ছু নেই। দাদার একার চাকরিতে দেশের সংসার চলে, কলকাতায় আমার লেখাপড়া চলে। এত সব লম্বা ফিরিস্তি কেনার টাকা কই দাদার? চিনু এসব ভাবার সুযোগই দিল না। সিধে বাবলু তাপসকে সাথে নিয়ে আমার মেসে চলে এলো। এসেই হুকুম, নে জামা কাপড় গুছিয়ে নে। কোথায় যাব? আমার বাড়ি, মাকে বলে এসেছি। ওখান থেকেই তুই পরীক্ষা দিবি। কি হা করে চেয়ে আছিস কেন? চল চল। না চিনু, এ হয় না। তোর বাড়িতে আমি হঠাৎ, অন্যরা আছেন। না না, ছেড়ে দে ভাই, তোরা কিছু ভাবিস না, আমি ঠিক হয়ে যাব। দাদা অফিস থেকে ফিরুন, আমি ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছি। ফালতু বাদ ছোড়, যাবি কিনা বল। চিন্ময় নন্দী ফিরে যাওয়ার জন্য আসেনি। যদি তুই আমার সঙ্গে না যাস, জেনে রাখ আমাদের বন্ধুত্বের এখানেই শেষ। আপাদমস্তক এক রোখা গোয়ার ছিল ছেলেটা, তাই ওর আদেশ অমান্য করার সাহস হয়নি। পরীক্ষার তখন আর 15 দিন বাকি। ওই কটা দিন চিনুর বাড়িতে জামাই আদরে প্রচুর ভালো মন্দ খেয়ে আর চুটিয়ে পড়াশুনো করে পরীক্ষা দিতে যখন গেলাম, নিজেই দেখি নিজের জামা প্যান্ট একেবারে টাইট হয়ে বসেছে। অবশ্য যে কদিন চিনুর বাড়িতে ছিলাম, তাপস বাবলুও রোজ আসতো, ফল, হরলিক্স, ওষুধ পথ্য নিয়ে। এরকমই আশ্চর্য অদ্ভুত ছিল আমাদের চারজনের বন্ধুত্ব। আমরা নিজেরা নাম দিয়েছিলাম 4 স্কোয়ার। সেই 4-এর আসল স্কোয়ারটাই যে আচমকা একদিন খসে যাবে, দুঃস্বপ্নেও ভাবিনি। চোখ দুটো কখন যে ঝাপসা হয়ে উঠেছে বুঝতে পারিনি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আবার তাকালাম সামনের দিকে। আজ রাতের এই দুর্যোগ কি থামবে না?
অবিশ্রান্ত বৃষ্টি তো ঝরেই চলেছে। চিনু, তুই সুইসাইড করলি কেন রে? আমরা তো ঠিক করেছিলাম কেউ কোনো কথা নিজেদের মধ্যে লুকাবো না। তুই তুই সেই চুক্তি ভঙ্গ করলি। তুই জানিস না আমার মৃত্যুর কারণ? এখন শুনতে চাস? হঠাৎ মগজের মধ্যে বেজে উঠল চিনুর গলা। কনকনে একটা বাতাস বয়ে গেল। শিউরে উঠলাম। আমি দাঁড়িয়ে আছি পুরনো উত্তর কলকাতার সরু গলির এক পোড়ো বাড়ির গাড়ি বারান্দায়। হয়ে চলেছে বজ্র বৃষ্টি, বয়ে চলেছে নিস্তব্ধ গভীর রাত। আমি একা, একেবারে একা। না না, জানার কোনো দরকার নেই। আর জেনে হবেটা কি? চিনু তো আর ফিরে আসবে না। কিন্তু দরকার নেই বললেও চিনুর কথাটা মন থেকে যাচ্ছে কই। বারবার যে ফিরে ফিরে আসছে, সঙ্গে সঙ্গে একটা চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে বুকের ভিতর। সত্যি কি আমরা জানি না চিনুর আত্মহত্যার কারণ? আমরা কি নিজেরাও দায়ী নই? না না, আমরা দায়ী হব কেন? আমরা কি করেছি? সত্যি কিছুই করিনি। বন্ধু হিসেবে আমাদের কি করণীয় কিছুই ছিল না? চিনুর কাছ থেকে শুধু নিয়েই গেলাম দু হাত পেতে। কেন? আমরা তো ওকে চেপে ধরেছিলাম। ও তো নিজে থেকে কখনো কিছু বলেনি। তবু কিছুদিন যাব তোর চনমনে চেহারার পরিবর্তন দেখে আমরা তিনজনে ওকে কতবার জিজ্ঞেস করেছি, কি হয়েছে ভাই তোর? কি হয়েছে বল, তোর কি হয়েছে বল। ও বলেছে, সব ঠিক আছে, সত্যি সূর্যের মতন একদিন ঠিক প্রকাশ পাবে। ব্যাস এইটুকু, এইটুকুতেই আমাদের সব দায়িত্ব শেষ। আমরা তো জানতাম চিন্ময় অসম্ভব ইমোশনাল, একগুঁয়ে ছেলে। জানতাম ওর বাড়ির সমস্যা। ওর বাবা কাস্টমসের পদস্থ অফিসার, দু হাতে উপরি টাকা নেন। কিন্তু ছেলেবেলা থেকেই চিন্ময় ছিল একেবারে বিপরীত মেরুর বাসিন্দা, সৎ, আদর্শবাদী। তাই একটু বড় হওয়ার পর থেকেই বাবার সঙ্গে ওর বিরোধ বাড়তে থাকে। তারপর পাঁচ টাস করে আমরা যখন যে যার মতন কাজে ঢুকে পড়েছি, চিনু সোজাসুজি তার বাবাকে একদিন চার্জ করলো, বাবা, তুমি এটা অন্যায় করছো। তোমার বিবেককে তুমি কি জবাব দেবে? তোমার ছেলেমেয়েরা কি শিখছে? বাবা তো ছেলের স্পর্ধা দেখে স্তম্ভিত। শুনেছি রাগে কিছুক্ষণ কথা বলতে পারেননি। তারপরে হিসিসে গলায় বলেছেন, হাতই যদি তোমার নীতি আদর্শ, তো বাপের হোটেলে দুবেলা গিলছ কেন? লজ্জা করে না তোমার? ঠিক সেই দিন মাত্র আধ ঘন্টার মধ্যে চিনু বাড়ি ছেড়েছিল। তল্পিতল্পা নিয়ে গিয়ে উঠেছিল হেদোয়ার বসন্ত কেবিনের পাশে একটা মেসে। সেখানে ছিল মাস দুয়েক। তারপর গত 16ই ডিসেম্বর ওর ঘরের বন্ধ দরজা আর খোলেনি। চিনু তো আমাদের বাড়ি ছাড়ার কারণ জানিয়েছিল। তবু কি আমরা সেইভাবে এগিয়ে এসেছিলাম? আমার অসুস্থতায় যে বুকে করে নিয়ে গেছিল নিজের বাড়িতে, তাকে কি একবারও বলেছিলাম, চল চিনু আমার মেসে চল? বরং জ্ঞান দিয়েছিলাম, তোর এত জেদ ভালো নয়।
তাপসকে নিজের চাকরিটা দিয়ে দেওয়ার পর চিনু বরং ছিল খানিকটা বেকার। ছবি তুলে টুকটাক আয় করত। বাবলু রিসার্চ করছিল, মাস গেলে ভালো স্টাইপেন্ড। আমি ব্যাংকে ঢুকে গেছিলাম। তবু আমরা এত স্বার্থপর হয়ে গেছি এর মধ্যে। বুকটা পুড়ে যাচ্ছে অনুশোচনায়। চিনু, চিনু, তুই আমায় ক্ষমা কর ভাই। আমরা তোর বন্ধুত্বের সম্মান দিতে পারিনি। আমরাই তোর মৃত্যুর জন্য দায়ী রে। যা, তবু স্বীকার করল। কে কে বললো কথাটা? আমার শরীরটা কেঁপে উঠল থর থর করে। সামনে স্ট্রিট ল্যাম্পটা আবার দুলে উঠল হাওয়ার ধাক্কায়। টিমটিমে হলদে আলোটা কাঁপছে। আরে না না, ধুত, কথাটা কেউ বলেনি বাইরে থেকে। তবে কে বলল? আমার বিবেক। বৃষ্টি আস্তে আস্তে ধরে আসছে। হঠাৎ হু হু করে বাতাস ছাড়তে শুরু করলো। গলির কোণের আবর্জনা স্তূপ থেকে ঘূর্ণির মতন পাক খেয়ে উঠল পাতাপুতি, জঞ্জাল। আমার গায়ে উড়ে এসে পড়ল কিছুটা। ইস, কি পচা গন্ধ। ডান হাত দিয়ে তাড়াতাড়ি নোংরা ঝাড়তে লাগলাম। কয়েকটা কাগজের টুকরো আছে। জামার কলারের গায়ে একটা বড় টুকরো লেগেছিল। ঝাড়তে গিয়ে হাতে লেপটে গেল। বাঁ হাত দিয়ে সেটাকে ফেলতে গিয়ে চমকে উঠলাম। এ কার হাতের লেখা? কাগজটায় লেখা আছে, ভালো আছিস? ভয়ের অর্ধেক আর জিজ্ঞাসা চিহ্নটা নেই, ছিঁড়ে গেছে। আমার কান মাথা দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমি কি অজ্ঞান হয়ে যাব? এ যে অবিকল চিনুর হাতের লেখা। তবে কি চিনু, মানে অশরীরী চিনু এখানে এসে গেছে? লাফ দিয়ে নেমে দৌড়বো? শরীর অবশ, পা দুটো পাথর। চিনু কি এবার সামনে এসে দাঁড়াবে? কি বলবে? কি শাস্তি দেবে? গলা টিপে ধরবে? না না, তাই কি চিনু কখনো পারে? আমাদের প্রাণ দিয়ে ভালোবাসতো যে। হ্যাঁ, তাছাড়া এই আলোর মধ্যেও আসবেই বা কি করে? হ্যাঁ, শুনেছি ওরা নাকি আলোতে আসতে পারে না। কিন্তু যদি এখনই সব আলো নিভে যায়? দপ, স্ট্রিট বাল্বটা ফেটে গেল। গোটা দুনিয়া অন্ধকার। নিশ্ছিদ্র আধার। আমার দু চোখ অন্ধ। তবু চেষ্টা করতেই হবে। প্রাণটা এসে গেছে গলার কাছে। আমায় বাঁচতেই হবে। লাইটার! আমার লাইটারটা কোথায় গেল? পকেটেই তো ছিল, ফেলে এলাম। আচমকা পিছন থেকে ভেসে এলো অমানুষিক এক গোঙানি। আমার গো, আমায় ছেড়ে দে। আর পারলাম না। আমার চোখের সামনে থেকে পৃথিবী মুছে গেল। জলের শীতল স্পর্শ। এক গভীর সুড়ঙ্গ থেকে যেন উঠে আসছি। আস্তে আস্তে চেতনা ফিরে আসছে। আস্তে আস্তে চোখ মেললাম। ভাঙাচোরা কড়ি বর্গা, আবছা কাঁপা কাঁপা আলো।
দুটো ছায়া ছায়া মুখ আমার উপর ঝুঁকে আছে। এরা কারা? আমি কি পরপারে এসে গেছি? আবার চোখ বুজে ফেললাম। হঠাৎ এক মহিলা কণ্ঠ কানে আসলো। এই যে শুনছেন, প্লিজ চোখ মেলে তাকান। পাশের এক পুরুষ কণ্ঠ বলে উঠল, নির্ঘাত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। একটু একটু করে সাহস ফিরে আসছে। অস্ফুটে বললাম, আমি কোথায়? ওই গলার আওয়াজ। আপনি আমাদের বাড়ির বাইরে অজ্ঞান হয়ে গেছিলেন। পুরুষ কণ্ঠ আরো বলল, আমার স্ত্রীকে ঘুমের ভেতর বোবায় ধরেছিল। আপনি বোধহয় সেই শুনেই। সত্যি স্টিলা, তোমার এই বদ অভ্যাসটা আর কিছুতেই গেল না। শেষে শেষে মানুষ খুনের দায় একদিন আমায় জেলে যেতে হবে দেখো। তাড়াতাড়ি উঠে বসেছি। ভদ্রলোকের স্ত্রী লজ্জিত গলায় বললেন, কি করব বলো? কত ডাক্তার দেখালাম, কেউ তো সারাতে পারলো না। হাতের ইশারায় বললাম, জল। এর পরের ঘটনা সাদামাটা। বাইরে বৃষ্টি ধরে এসেছিল, তবু আমাকে ওরা, মানে ওই বাড়ির স্বামী স্ত্রী, কিছুতেই বেরোতে দিলেন না। রাত তখন 1:30, কারেন্ট তখনও ফেরেনি। অন্ধকারে ডুবে আছে গোটা তল্লাট। বাকি রাতটুকু গল্প করে কেটে গেল। ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েছি। হঠাৎ কি খেয়াল হতে ডান হাতের মুঠোটা খুলে দেখলাম, কি আশ্চর্য, ছেঁড়া কাগজের টুকরোটা এখনো লেপ্টে আছে আমার হাতের তালুতে। লেখাটা স্পষ্ট, ভালো আছিস? শেষ করছি আমাদের আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত সেই রাতে। উপস্থাপনায় শিউলি ও সব্যসাচী। আমাদের সঙ্গে থাকার জন্য শ্রোতা বন্ধুদের জানাই অজস্র ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।